দর্শক, স্বাগত জানাচ্ছি অন্তরালের খবরের আজকের পর্বে। দর্শক, আজ এক প্রতারণার কথা বলব। দেশের সাথে প্রতারণা, দেশের মানুষের সাথে প্রতারণা, তথাপি ধর্মের সাথে প্রতারণার গল্প। আবেগ নয়, আজ যে তথ্য বলবো তা একটু জ্ঞান খাটিয়ে শুনুন। আজ আমরা ইতিহাস, বক্তব্য, আচরণ আর ধারাবাহিক প্রতারণার আলোকে একটি রাজনৈতিক সংগঠনকে আপনাদের সামনে তুলে ধরব। হ্যাঁ, আজ কথা বলবো বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে। কারণ এই সংগঠনকে ঘিরে প্রশ্ন বারবার একই জায়গায় ফিরে আসে। এরা কারা? এরা কোন ইসলামের কথা বলে? আর রাষ্ট্র ও সমাজের সঙ্গে তাদের সম্পর্কটাই বা কি? শুরুটা পরিষ্কার করা জরুরি। জামাত যে রাজনীতি করে তা কোরআন হাদিস সুন্নাহভিত্তিক প্রথাগত ইসলামী আলেমী ধারার রাজনীতি নয়। ইসলামের মূলধারা গড়ে উঠেছে কোরআনের নস, হাদিসের সনদ, রাসূলের সুন্নাহ এবং শত শত বছরের আলেমদের ইজতিহাদ ও ফিকহি ঐতিহ্যের মধ্য দিয়ে। এই ধারায় ইসলাম ছিল ব্যক্তিগত বিশ্বাস, নৈতিকতা আর আত্মিক শুদ্ধতার পথ। কিন্তু জামাত সেই ধারার প্রতিনিধি নয়। তাদের চিন্তাভিত্তিক একজন রাজনৈতিক চিন্তাবিদ, নাম আবুল আলা মওদুদী। তিনি প্রথাগত ইসলামী আলেম ছিলেন না। তিনি ইসলামকে ব্যাখ্যা করেছিলেন একটি রাষ্ট্র দখলমুখী রাজনৈতিক মতবাদ হিসেবে। এই কারণেই বহু গবেষকের ভাষায় এটি ইসলামের মূলধারা নয়, বরং এটি একটি মওদুদী কেন্দ্রিক রাজনৈতিক ব্যাখ্যা। আসেন একটু মওদুদী ও মওদুদীবাদ নিয়ে আলোচনা করা যাক। আবুল আলা মওদুদী সেই ব্যক্তি যাকে নিয়ে সর্বক্ষেত্রে সমালোচনা, যার লেখা, ভাবনা, মতাদর্শ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গভীর অন্ধকার ছাপ ফেলেছে। কেউ তাকে বলেন ইসলামী রাজনীতির আধুনিক স্থপতি, আবার কেউ বলেন তিনি ইসলামের একটি রাজনৈতিক ব্যাখ্যাকে রাষ্ট্র ক্ষমতার হাতিয়ার বানিয়েছেন। আজ আমরা কাউকে কাঠগড়ায় দাঁড় করাতে আসি। আজ আমরা বুঝতে চাই মওদুদী কে ছিলেন, তিনি কি বলেছিলেন, আর কেন তাকে নিয়ে বিতর্ক এবং তার রাজনৈতিক দল জামাতকে নিয়ে বিতর্ক আজও শেষ হয়। আবুল আলা মওদুদীর জন্ম 1903 সালে ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদে। তিনি ছিলেন একজন সাংবাদিক, লেখক ও রাজনৈতিক চিন্তাবিদ। একটি বিষয় শুরুতেই পরিষ্কার করা দরকার, মওদুদী প্রথাগত ইসলামী আলেম নন। তিনি দাওরায়ে হাদিস, ইফতা বা মাদ্রাসা ভিত্তিক আলেমী সিলসিলার মধ্য দিয়ে গড়ে ওঠেন। তার চিন্তার বিকাশ হয়েছে আধুনিক রাজনীতি, উপনিবেশবাদ, জাতিরাষ্ট্র ও ক্ষমতার ধারণার ভেতরে। 1941 সালে তিনি প্রতিষ্ঠা করেন জামাত ইসলাম। মওদুদীর সবচেয়ে আলোচিত বিষয় ইসলামকে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করা, যদিও সেটা ইসলামের অপব্যাখ্যা। তার লেখায় ইসলাম শুধু ধর্ম নয়, এটি একটি রাষ্ট্র ব্যবস্থা, আইন ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা, যা প্রকৃত ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। তার নিজের ভাষায় সার্বভৌমত্ব আল্লাহর, রাষ্ট্র পরিচালিত হবে ইসলামী আইনে, গণতন্ত্র গ্রহণযোগ্য যতক্ষণ তা শরিয়ার অধীন। এই ব্যাখ্যাই তাকে জনপ্রিয় করেছে একটি বিশেষ শ্রেণীর কাছে। কিন্তু এখান থেকেই শুরু হয় বিতর্ক। প্রথাগত আলেম সমাজের বড় একটি অংশ মওদুদীর চিন্তার বিরোধিতা করেছেন। তাদের আপত্তির মূল জায়গা ছিল ইসলামকে তিনি ধর্মীয় নৈতিক পথের বদলে একটি ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক মতবাদে রূপ দিয়েছেন। খেলাফত, জিহাদ, হুকুমাত এই ধারণাগুলোকে তিনি আধুনিক রাষ্ট্র দখলের ভাষায় ব্যবহার করেছেন। অনেক আলেম বলেন মওদুদীর ব্যাখ্যায় ইসলাম হয়ে ওঠে একটি আদর্শিক রাজনৈতিক দলিল, আত্মিক শুদ্ধতার পথ নয়। মওদুদী ও বিতর্কের সবচেয়ে বড় অধ্যায় পাকিস্তান। 1953 সালে আহমদিয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের ভাষ্য, যুক্তি ও তাত্ত্বিক ভিত্তিতে মওদুদীর লেখার প্রভাব ছিল, একথা এখন প্রমাণিত এবং ইতিহাসবিদরা তা অকপটে স্বীকার করেন। ঠিক সেই সময় তো পরিস্থিতির নিয়ন্ত্রণে চলে যায়। সহিংসতা, প্রাণহানি, সামরিক আইন, শেষ পর্যন্ত মওদুদীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। সামরিক আদালতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা পরে আন্তর্জাতিক চাপ ও আইনি প্রক্রিয়ায় বাতিল হয়। এখানে বিতর্কের জায়গা হলো, তিনি কি সহিংসতার নির্দেশ দিয়েছিলেন? বলবো না। কিন্তু তার মতাদর্শ কি একটি ধর্মীয় সম্প্রদায়কে রাষ্ট্রীয় শত্রুতে পরিণত করার বুদ্ধিভিত্তিক ভিত্তি দিয়েছিল?
এই প্রশ্নটাই আজও বিতর্কের কেন্দ্রে। আরেকটি বড় বিতর্ক মওদুদির রাষ্ট্রবিরোধী অবস্থান। তিনি পাকিস্তানের জন্মের বিরোধিতা করেছিলেন। তার মতে জাতি রাষ্ট্র ইসলামের ধারণার সঙ্গে সাংঘর্ষিক, কিন্তু পাকিস্তান রাষ্ট্র বাস্তবতা হয়ে গেলে তিনি সেই রাষ্ট্রেই চলে গেলেন এবং রাজনৈতিক দল করলেন। সমালোচকরা বললেন তিনি রাষ্ট্রকে আদর্শ দিয়ে বিচার করেছেন, বাস্তবতা দিয়ে নয়। আর আদর্শ পূরণ না হলে রাষ্ট্রকে অবৈধ বলার প্রবণতা পরবর্তীতে জামাত রাজনীতির স্থায়ী বৈশিষ্ট্য হয়ে ওঠে। একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, মওদুদির পরিবার পরবর্তীতে জামাতের নেতৃত্বে আসেন। তার সন্তানরা এই রাজনৈতিক প্রকল্পের উত্তরাধিকার বহন করেন। অনেকে প্রশ্ন তোলেন, যদি এই ব্যাখ্যা ইসলামের অপরিহার্য পথ হতো তাহলে তার পরিবারই কেন এই প্রধান বাহক হলো? এতে করে মওদুদির রাজনীতি একটি বিশ্বাসভিত্তিক আন্দোলনের চেয়ে বেশি হয়ে ওঠে একটি সংগঠন কেন্দ্রিক প্রকল্প। চিন্তা থেমে যায়নি তার মৃত্যুর সঙ্গে। তার বই, তার ভাষা, তার রাজনৈতিক ইসলাম প্রভাব ফেলেছে পাকিস্তান, বাংলাদেশে, এমনকি মধ্যপ্রাচ্যেও। কিন্তু একই সঙ্গে রাষ্ট্রের সঙ্গে সংঘর্ষ, গণতন্ত্রের সঙ্গে দ্বন্দ্ব, সমাজে মেরুকরণ, এই বিতর্ক তার উত্তরাধিকার। তিনি ইসলামকে ব্যাখ্যা করেছেন রাজনীতির ভাষায়, আর সেই ভাষা রাষ্ট্র, সমাজ ও বিশ্বাসের সঙ্গে বারবার সংঘর্ষে জড়িয়েছে। মওদুদি জামা নিয়ে থামা যাক আজ। বাংলাদেশ ও মওদুদির জামাত নিয়ে আলোচনায় ঢুকি। বাংলাদেশেও জামাতের একই ইতিহাস। বাংলাদেশের সঙ্গে মওদুদি জামাতের সম্পর্ক আসলে কি? কেন এই সম্পর্ক জন্মগত থেকেই সংঘাতপূর্ণ? আর কেন স্বাধীনতার 50 বছর পরও এই বিতর্ক শেষ হয়? আগেই বলেছি, আবুল আলা মওদুদির রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দু ছিল জাতি রাষ্ট্র বিরোধিতা। তার মতে ভাষা, ভূখণ্ড বা জাতিসত্তার ভিত্তিতে রাষ্ট্র ইসলামের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণেই তিনি ভারত বিভাজনের সময় পাকিস্তান রাষ্ট্র গঠনের বিরোধিতা করেছিলেন। মুসলমানদের আলাদা রাষ্ট্রের ধারণা তিনি ইসলাম বিরোধী জাতীয়তাবাদ বলেছিলেন। এই অবস্থানই বাংলাদেশ প্রশ্নে তার চিন্তাকে স্বাভাবিকভাবেই বিপরীত মেরুতে নিয়ে যায়। কারণ বাংলাদেশ রাষ্ট্রের জন্ম ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তার লড়াই থেকে। পাকিস্তান প্রতিষ্ঠার পর মওদুদি বাস্তবতা মেনে নেন এবং রাজনীতিতে নামেন। তার প্রতিষ্ঠিত জামাত ইসলামী পূর্ব পাকিস্তানেও সংগঠিত হয়। কিন্তু শুরু থেকেই একটি বিষয় স্পষ্ট ছিল, পূর্ব বাংলার ভাষা আন্দোলন, বাঙালি জাতীয়তাবাদ, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য, এই সব কিছুর বিরোধিতাই ছিল মওদুদির জামাত। 1952 সালের ভাষা আন্দোলনে জামাতের ভূমিকা ছিল প্রশ্নবদ্ধ। তাদের রাজনীতি রাষ্ট্রকেন্দ্রিক ইসলামী পরিচয়কে বাঙালি পরিচয়ের ঊর্ধ্বে বসতে চেয়েছিল। বাংলাদেশ ও মওদুদির জামাতের সম্পর্কে সবচেয়ে অন্ধকার অধ্যায় 1971। জামাত বাংলাদেশের বিরোধিতা করে, পাকিস্তান রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র হিসেবে রক্ষা করার পক্ষে অবস্থান নেয়, বাঙালি জাতীয়তাবাদকে বিদ্রোহ হিসেবে ব্যাখ্যা করে। ইতিহাস বলছে জামাতের নেতারা পাকিস্তানি সামরিক শাসনের পক্ষে রাজনৈতিক ও নৈতিক সমর্থন জুগিয়েছেন এবং এই প্রেক্ষাপটেই গড়ে ওঠে তখন আল বদর, আল শামস, রাজাকার বাহিনী, যাদের বিরুদ্ধে গুরুতর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত। জামাতের এই পাপ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ছিল মওদুদির রাষ্ট্রভাবনার বাংলাদেশে বাস্তব প্রয়োগ। 1971-এর পর বাংলাদেশ একটি বাস্তব রাষ্ট্র। জামাত তখন নিষিদ্ধ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সামরিক শাসনের ছায়ায় সংবিধান পরিবর্তনের সুযোগে জামাত আবার রাজনীতিতে ফিরে আসে। এখানেই শুরু হয় দ্বিচারিতা। যে রাষ্ট্রকে তারা জন্মের সময় অবৈধ বলেছিল, সেই রাষ্ট্রের ভিতরেই তারা নির্বাচন করে, সংসদে যায়, মন্ত্রীও হয়। কিন্তু আদর্শিকভাবে বাংলাদেশ রাষ্ট্রকে তারা কখনোই সম্পূর্ণভাবে গ্রহণ করেনি। রাষ্ট্রকে তারা ব্যবহার করেছে, স্বীকার করে। বাংলাদেশে মওদুদির জামাতের সবচেয়ে প্রতীকী চরিত্র গোলাম আজম। 1971 সালে তার ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। স্বাধীনতার পরেও তিনি জামাতের নেতৃত্বে ছিলেন এবং পর্দার আড়াল থেকে দল পুনর্গঠন করেন। গোলাম আজমের নেতৃত্বে জামাত বাংলাদেশে হয়ে ওঠে একটি রাজনৈতিক দল শুধু নয়, বরং একটি মওদুদি আদর্শিক প্রকল্প, যার মূল সমস্যা রাষ্ট্র বনাম মতাদর্শ। মওদুদি কখনোই বাংলাদেশে সক্রিয় রাজনীতি করেননি, কিন্তু তার চিন্তা বাংলাদেশের রাজনীতিতে গভীরভাবে প্রথিত। ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা, রাষ্ট্রের প্রতি সত্য সাপেক্ষে আনুগত্য, ধর্মকে রাজনৈতিক ব্যানারে রূপান্তর, এই সবই বাংলাদেশের জামাতের ডিএনএ। এ কারণেই গণতন্ত্রের সঙ্গে তাদের সম্পর্ক অস্পষ্ট। জাতীয় ঐক্যমতের সঙ্গে দূরত্ব, রাষ্ট্রের সঙ্গে বারবার সংঘর্ষ। বাংলাদেশ ও মওদুদির জামাতের সম্পর্ক কোনো ভুল বোঝাবুঝি নয়, এটি একটি মৌলিক আদর্শিক সংঘর্ষ।
একদিকে একটি ভাষা, সংস্কৃতি ও আত্মত্যাগের রাষ্ট্র, অন্যদিকে একটি মতাদর্শ যেখানে রাষ্ট্র কেবল একটি মাধ্যম। এবার আসি হাল জামানোর জামাত। এখানকার নেতৃত্বের চরিত্রও একই প্যাটার্ন। একটু আগে বাংলাদেশের জামাতের দীর্ঘদিনের শীর্ষ নেতা গোলাম আজমের কথা বলেছি। তাকে বলা হয়েছে অধ্যাপক গোলাম আজম, অথচ তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন না, তিনি ছিলেন একজন লেকচারার। এই টাইটেল পলিটিক্স ছিল সামাজিক কর্তৃত্ব তৈরির জামাতের অন্যতম কৌশল। যোগ্যতা নয়, নামের আগে পদবি বসিয়ে বিশ্বাসযোগ্যতা বাড়ানো। এই ধারাবাহিকতা আজও বদলায়নি। বর্তমানে আমির শফিকুর রহমান, তিনি পেশায় একজন চিকিৎসক, সম্মানজনক পেশা বটে, কিন্তু ইসলামের প্রাতিষ্ঠানিক আলেমী শিক্ষা, দাওরায়ে হাদিস, ইফতা, ফিক ভিত্তিক প্রশিক্ষণ তার মধ্যে নেই। এটি ব্যক্তিগত যোগ্যতার প্রশ্ন নয়, এটি আবারও দেখায় জামাতের নেতৃত্ব আলেমী ধারায় নয়, বরং সংগঠন কেন্দ্রিক প্রশিক্ষণে গড়ে ওঠে। এবার বাংলাদেশে জামাতের কিছু কাজ নিয়ে কথা বলা যাক। কথা আর কাজের বৈপরীত্য দলটির রন্ধে রন্ধে। ভোটের রাজনীতিতে জামাত নেতাদের কথাবার্তা বরাবরই বিতর্ক তৈরি করেছে, কারণ এসব বক্তব্যে ধর্মীয় বিশ্বাসকে রাজনৈতিক লেনদেনের ভাষায় নামিয়ে আনার প্রবণতা স্পষ্ট। কখনো ভোট দিলে জান্নাতের নিশ্চয়তা, কখনো এই দলে ভোট না দিলে ইসলাম বিপন্ন। এই ধরনের বক্তব্য সরাসরি ভয় ও আখিরাতের প্রতিশ্রুতিতে ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা। আবার প্রকাশ্যে নৈতিক শুদ্ধতার দাবি থাকলেও বাস্তবে ধূমপান, আপোষকামী অর্থনৈতিক সিদ্ধান্ত বা রাষ্ট্রীয় অ্যালকোহল শিল্প চালু রাখার মতো বক্তব্য সেই দাবির সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে। এই কথাবার্তা শুধু ব্যক্তিগত মতামত নয়, এগুলো পরিকল্পিতভাবে ভোটারদেরকে ধর্মীয় আবেগে বন্দী করার কৌশল। গণতান্ত্রিক রাজনীতিতে যেখানে নীতি, কর্মসূচি ও জবাবদিহি মুখ্য হওয়ার কথা, সেখানে জান্নাত জাহান্নামের ইঙ্গিত টেনে আনা রাজনৈতিক নৈতিক আলোচনার জায়গা থেকে সরিয়ে ভয় ও প্রলোভনের মাঠে নামিয়ে আনে সেই জামাতের ভোট রাজনীতি। আর এটি স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ হয়। সবকিছু একসাথে রাখলে ছবিটা আর অস্পষ্ট থাকে না। এটা কোনো বিচ্ছিন্ন বক্তব্য নয়, কোনো এক নেতার ভুল কথা কিংবা সময়ের ভুল ব্যাখ্যা নয়। এটা একটি ধারাবাহিক রাজনীতির প্রতিফলন, যে রাজনীতি ধর্মকে ব্যক্তিগত বিশ্বাসের জায়গায় রাখে না, বরং ক্ষমতার সেই বানায়। যে রাজনীতি রাষ্ট্রকে প্রয়োজন অনুযায়ী অস্বীকার করে, আবার সুযোগ পেলেই ব্যবহার করে। যে রাজনীতি নৈতিকতার কথা বলে কিন্তু নিজেই নৈতিকতার জবাবদিহি থেকে পালায়। এখানে প্রশ্নটা কে কতটা ধার্মিক সেটা নয়, প্রশ্নটা হলো ধর্মের নামে রাজনীতি হলে সেই রাজনীতির দায় কে নেবে? ভয় দেখিয়ে, আখিরাতের প্রতিশ্রুতি দিয়ে ইসলাম অস্বীকার করে কি একটি রাষ্ট্র টেকসই হতে পারে? বাংলাদেশ গড়ে উঠেছে ভাষা, সংস্কৃতি, আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে, কোনো আদর্শিক পরীক্ষাগার হিসেবে না। সেই বাস্তবতার সঙ্গে যে রাজনীতি বারবার সংঘর্ষে জড়ায়, তাকে প্রশ্ন করা রাষ্ট্রবিরোধী নয়, বরং নাগরিক দায়িত্ব। অন্তরালের খবরে আমরা আবেগ নয়, তথ্য সামনে রাখি। বিশ্বাসে আঘাত নয়, রাজনীতির জবাব চাই। আমার কথা শুনে নয়, জামাত নিয়ে ইতিহাস, তথ্য আর বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নিন আপনি। বর্তমান সময়ে জামাত কি আদর্শিক, ধর্মভিত্তিক বা ইসলামিক রাজনৈতিক দল, না মুনাফিকি রাজনৈতিক দল? এর সিদ্ধান্ত যাচাই করার দায়িত্ব আপনার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সাথে থাকুন হিডেন স্টোরিজ নিউজের। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয়।